সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণে এবং তিনটি ভাগে ভাগ করেছি প্রয়োজনের তাগিদে। একটি হচ্ছে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, যেটি আমরা সবাই মুদ্রাস্ফীতি অথবা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যে রিপোর্টটি গত বুধবারে বেড়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জানার জন্য। তার সাথে একটি সার্ভে আছে, সেটি কি বলছে সেটি আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। আপনারা কি মনে করেন জানাবেন। এরপর গ্রিন কার্ড যারা জন্য অ্যাপ্লাই করছেন, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস I-485, তার একটি বড় আপডেট এসেছে। ফর্ম 5 পাতা থেকে 24 পাতায় গিয়ে দাঁড়িয়েছে এবং যারা ওয়ার্ক পারমিট রিনিউ করছেন তাদের জন্য একটি আপডেট আছে। তারপর এর পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানি যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটি আছেন এটা পরিবর্তন হচ্ছে, নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছেন। তারা আসলে অনেকেই যারা গ্রিন কার্ড আছে তারা কিছুটা ঝুঁকির মুখে পড়বেন, স্পেশালি যারা দেশের বাইরে অনেকদিন থাকেন। যে 10টি কারণে আসলে আপনি আপনার গ্রিন কার্ডটি হারাতে পারেন সেটি তুলে ধরবো এবং কিছু ক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য হতে পারে, অন্যদের জন্য কিন্তু কিছু আছে সামগ্রিক, সবাইকেই এফেক্ট করবে। কাজে চলুন দেরি না করে শুরু করি। আমি সিপিআই ইনফ্লেশন রিপোর্ট থেকে শুরু করবো। ওকে, সো দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট যেটি প্রকাশিত হয়েছে গত বুধবার, আজ শুক্রবার, অর্থাৎ একদিন আগে। রেট অফ ইনফ্লেশন যেটিকে আমরা বলি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটি বাড়া শুরু করেছে। ইট কন্টিনিউস টু গো ব্যাক আপ। এবং এই যে রিলিজটি দেখছেন, এই রিলিজটি বুধবারের, গত বুধবার সকালে 8:30টার দিকে। সো যেটি আপনারা দেখছেন ইটস স্ট্রেট আসছে বিএলএস থেকে। বিএলএস হচ্ছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। দ্য রেট অফ ইনফ্লেশন বেড়েছে, এখন বেড়ে দাঁড়িয়েছে 2.7%। অ্যান্ড দিস ইজ অ্যান ইনক্রিজ। এটি আগের মাসে ছিল, প্রায়ার মান্থ, 2.6%। সো 0.1% বেড়েছে। সো আমি চাই আপনারা এইটি দেখুন, যেটি এখন স্ক্রিনে দেখছেন, দ্য সিপিআই, দ্য প্রগ্রেস, দ্য ইনফ্লেশনের প্রগ্রেস। দ্য সিপিআই হেডলাইন ইনফ্লেশন যেটি আছে, যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন আপনারা জানবেন কোর আর হেডলাইনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, কোর হচ্ছে যেখান থেকে এনার্জি অ্যান্ড ফুড বাদ দিয়ে দেওয়া হয়, হেডলাইন হচ্ছে সমস্ত কিছু সামগ্রিক মুষ্টিগত ব্যাপার। ওকে, সো খেয়াল করে দেখবেন যে হেডলাইন ইনফ্লেশন ইটস টেকিং ব্যাক আপ। সিপিআই কোর ইনফ্লেশন এটি একই জায়গায় আছে, যে স্টলিং, উপরে যায়নি, নিচে নামেনি, 3.3%। সো দের ইজ নো চেঞ্জ। গত মাসের চেয়ে এই মাসে কোর ইনফ্লেশনের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। দ্য ফেডারেল রিজার্ভ, তাদের লক্ষ্য হচ্ছে, যে লাইনটি আপনারা দেখছেন, তাদের লক্ষ্য হচ্ছে 2%, টু গেট দেয়ার টু 2%। রিগার্ডলেস যেভাবে আপনি দেখুন না কেন, আপনি যেভাবে এটা মাপকাঠি করুন না, সিপিআই অর পিসিই হেডলাইন অথবা কোর, ডাজেন্ট ম্যাটার, তাদের টার্গেট হচ্ছে 2%। প্রশ্ন হতে পারে আপনার মনে, আমার মনে যে প্রশ্নটি সবচেয়ে, দ্য কোয়েশ্চেন ইজ দিস ইজ অ্যাচিভেবল? এটা কি সম্ভব? এই লক্ষ্যটি অর্জন করা কি সম্ভব কিনা এখন? কারণ বলছি, তার কারণ হচ্ছে তারা অলরেডি ইতিমধ্যেই অর্থনৈতিক পলিসি যেটি আছে, মনিটারি পলিসি, এটিকে ঢিলাঢালা করে নিয়ে এসেছেন। নাও আমি চাই আপনার এটি দেখুন, যেটি স্ক্রিনে দেখছেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অত্যন্ত ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। সো ইনফ্লেশনের রিপোর্টটি বের হওয়ার আগে বুধবার সকালে যে সম্ভাবনা ছিল যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন আরেক দফা অ্যাট দেয়ার নেক্সট মিটিং। সো তাদের যে নেক্সট মিটিং হচ্ছে, এটি হচ্ছে ডিসেম্বর 18 তারিখে, উইচ ইজ আগামী বুধবার। সো যেটি আপনার স্ক্রিনে দেখছেন, there is an 85.8% চান্স, 85.8% সম্ভাবনা ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন তাদের নেক্সট মিটিংয়ে। এটি হচ্ছে ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার আগে। সো দ্যাটস অ্যাকর্ডিং, আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে সিএমই ফেড ওয়াচ টুল থেকে আমরা পেয়েছি এবং আপনারা দেখে নিতে পারেন। নাও আফটার দ্য ইনফ্লেশন রিপোর্ট যখন প্রকাশিত হলো, বের হওয়ার পরে এটি বদলে গেল সম্ভাবনা, যে চার্টটি আপনারা দেখছেন। নাও এই অর্থাৎ সম্ভাবনা 85.8% থেকে বেড়ে 96.4% সম্ভাবনা হচ্ছে যে ফেডারেল রিজার্ভ দে উইল কাট ইন্টারেস্ট রেট নেক্সট উইক। আগামী সপ্তাহে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। ওকে, সো কারণটা কি? কি কারণে মার্কেট এক্সপেকটেশন, মার্কেটে সবাই বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করছেন যে দে হ্যাভ অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য তাদের আশাবাদ বেড়ে গেল।
85% থেকে 94% গিয়ে দাঁড়ালো। কেন? কারণটা কি? 96.4, 96%। দুটি কারণে। প্রথম কারণটি হচ্ছে, ওকে, সো মানে why the Federal Reserve, ওকে, why are they saying, কেন তারা ফেডারেল রিজার্ভ বলছে যে তারা ইন্টারেস্ট রেট কমাবেন? তাদের ব্যাখ্যাটি কি? হোয়াট ইজ দেয়ার ন্যারেটিভ? এর কারণ হচ্ছে তারা বলছেন তারা ইন্টারেস্ট রেট কমাতে চান টু সেভ দ্য লেবার মার্কেট। লেবার মার্কেটকে রক্ষা করার জন্য তাদের ইন্টারেস্ট রেট কমাতে চান তারা। আপনাদের খেয়াল আছে মোস্ট রিসেন্ট জব রিপোর্ট, যেটি গত সপ্তাহের আগের সপ্তাহে আমি করেছিলাম, দ্য মোস্ট রিসেন্ট জব রিপোর্ট, এমপ্লয়মেন্ট রিপোর্ট বলেন অনেকে, সেটি রিপোর্ট আমাদেরকে বলছে আনএমপ্লয়মেন্ট রেট যেটি আছে এটি বেড়েছে ফ্রম 4.1% টু 4.2%। সো তারা, অর্থাৎ ফেডারেল রিজার্ভ, তারা এখানে পয়েন্ট করে বলছেন, লুক, আমরা যেটি বলছিলাম সেটি হচ্ছে জব মার্কেট খারাপের দিকে যাচ্ছে, there is a deterioration in the labor market. সো এইটির সাথে তাদের ব্যাখ্যার তাদের যে ব্যাখ্যাটি তারা দিয়ে থাকেন সচরাচর, এটির সাথে একটি মিল আছে। That goes along with the narrative to cut the interest rate. এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে এই ইনফ্লেশন রিপোর্ট। যদিও ইনফ্লেশন বেড়েছে কিন্তু সেই পরিমাণ বাড়েনি, এটি ওই পরিমাণই বেড়েছে যতটুকু আশাবাদ ব্যক্ত করা হয়েছিল। সো তারা বলছেন, they are saying that it did go up more than expectation, but that is expected. আশাবাদের কাছাকাছি আছে। সো তারা এখনও বিশ্বাস করেন যে তারা ইনফ্লেশন রেটকে 2% নিয়ে আসতে পারবেন। সো দোজ টু পিসেস অফ দ্য স্টোরি, যেটি দুটি বললাম, একটা এমপ্লয়মেন্ট আর একটা তাদের যে ইনফ্লেশন রিপোর্ট, এই দুটি স্টোরি কারণে মার্কেট এবং বিশেষজ্ঞরা তারা মনে করেন যে তাদের ব্যাখ্যা, অর্থাৎ ফেডারেল রিজার্ভের যে ব্যাখ্যাটি তারা দিচ্ছেন, দ্য ন্যারেটিভ, এইটির সাথে এই দুটি ঘটনার মিল আছে, অর্থাৎ ইট ফিটস দেয়ার ন্যারেটিভ। সো এই কারণে তারা ইন্টারেস্ট রেট আগামী সপ্তাহে কমাতে যাচ্ছে। নাও আমি চাই আপনারা এইটি দেখুন, যেটি দেখছেন ইন্টারেস্টে, দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ মিটিং যেটি হতে যাচ্ছে, সো ডিসেম্বরের মিটিংয়ের পর, দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ মিটিং ইজ ইন ডিসেম্বর, যেটি তারপরে হচ্ছে জানুয়ারির 29 তারিখ হতে যাচ্ছে। দ্য সেম কোয়েশ্চেন, একই প্রশ্ন আবার, তারা কি ইন্টারেস্ট রেট আবারও কমাতে যাচ্ছেন সেখানে, নাকি কিছুই করবেন না? They're going to cut the interest rate in January, next meeting or not? So, এই ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার আগে সবচেয়ে লাইকলি সিনারিও যেটি ছিল যে ফেডারেল রিজার্ভ তেমন কিছুই করবেন না, তারা, আমরা যেটি বলে থাকি, পজ নেবেন, তারা একটা বিরতি নেবেন, তারা কমাবেন না ইন জানুয়ারিতে। নো ইন্টারেস্ট রেট কাট ইন জানুয়ারি। দেয়ার ওয়াজ এ 60 সম্ভাবনা ছিল, 67.5% সম্ভাবনা এটা হওয়ার, কমতেও পারে এরকম ছিল, কিন্তু ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার পর সেটি পরিবর্তিত হয়ে দাঁড়ালো যে ইন্টারেস্ট রেট যে কমবে না আগামীতে, সেটির 74.6%। 74.6% এখন সম্ভাবনা দাঁড়িয়েছে, অর্থাৎ দেয়ারফর সম্ভবত, খুবই হাইলি লাইকলি, দ্য মোস্ট লাইকলি সিনারিও অ্যাজ অফ নাও, এখন পর্যন্ত, এবং অনেস্টলি ইট গোজ অ্যালং উইথ যেরকম যেটি ফেডারেল রিজার্ভ বলছেন তাদের ব্যাখ্যার সাথে, এই কথাবার্তার সাথে মিল আছে। ইট গোজ অ্যালং উইথ ফেডারেল রিজার্ভস ন্যারেটিভ যে দে ওয়ান্ট টু কন্টিনিউ কাটিং ইন্টারেস্ট রেট, তারা ইন্টারেস্ট রেট কাটবেন, কমাবেন আগামী বছরও, কিন্তু এটি করবেন তারা ধীর লয়ে। দে উইল ডু ইট ইন এ মোর গ্র্যাজুয়াল ওয়ে। এটি হচ্ছে তাদের কথা। নাও আপনি যদি আপনারা যারা আছেন আমার মতামত জানতে চান, আমি if you want my opinion, I agree with the market. আমি মার্কেটের যে এক্সপেকটেশন আছে তার সাথে একমত পোষণ করি। আমি বিশ্বাস করি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন কোয়ার্টার পয়েন্ট অ্যাট ডিসেম্বরে, অর্থাৎ 25 বেসিস পয়েন্ট, এবং আমি আরও বিশ্বাস করি জানুয়ারিতে ইয়েস তারা একটি বিরতি দিতে যাচ্ছেন, এখানে কোনো কিছু হবে না। দ্যাট ইজ দ্য মোস্ট লাইকলি সিনারিও আমি মনে করি। ওকে, চলুন যে চার্টটি, এটি তো ইনফ্লেশন রিপোর্টে পরে আসছিল, আর একটি চার্ট, যে চার্টটি এখন দেখাচ্ছি সেটি প্রথমে দেখেছি, এই চার্টটি আমি ফেরত নিয়ে আসলাম। সেটি হচ্ছে যেখানে আপনারা দেখছেন, এটি হচ্ছে রিয়েলি ট্রাবলিং, একটু সমস্যার কথা আছে এখানে। দ্য ফাইট এগেনস্ট ইনফ্লেশন বিরুদ্ধে যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন ফেডারেল রিজার্ভ, যুদ্ধে লিপ্ত হয়েছেন, এটিকে কমিয়ে নিয়ে আসবেন। আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম স্টাপ হয়ে গেছে, অর্থাৎ এটির উপরের দিকে যাচ্ছে না, নিচে দিকে, আমরা যেটিকে বলে স্টলিং, অর্থাৎ অচল অবস্থার সৃষ্টি হয়েছে, আগে বাড়ছে না,
নিচেও নামাতে পারছে না। ইটস ক্লিয়ারলি এভিডেন্স ইন দিস, আপনারা যেটি দেখছেন অন দ্য স্ক্রিনে। ওকে, সো দ্য কোয়েশ্চেন হতে পারে, এটি কি একটি টেম্পোরারি সিচুয়েশন? সাময়িকভাবে কি এটি থমকে গেল? ইনফ্লেশন বাড়ানো কমানো সম্ভব হচ্ছে না, কমানো সম্ভব হচ্ছে না, কমে আসছিল, বাড়বে তো অবশ্যই, যে কোনো সময় বেড়ে যাবে এবং আমি মনে করি বাড়বে, খুব অচিরেই বাড়বে। ইজ ইনফ্লেশন গোয়িং টু রিঅ্যাক্সেলারেট হার্ড? এইটা হচ্ছে কোয়েশ্চেন। ইনফ্লেশন কি পুনরায় খুব দ্রুত খুব জলদি বেড়ে যাবে কিনা? লেট মি নো আপনারা কি মনে করেন। কিন্তু আমি যেটি এখন দেখাবো অন স্ক্রিনে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ ইটস ইউনো, তার আগে যে কথাটি বলছিলাম আপনাদের ওপিনিয়ন জানাবেন, আপনারা কি মনে করেন। যেটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন এইটির ওপিনিয়নও আমি আপনাদের কাছে জানতে চাই। আসলে যেটি আমরা স্ক্রিনে দেখছি এটি সত্য কি না, আই হ্যাভ রিয়েলি হার্ড টাইম। সো দ্য ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্ক, যেটি স্ক্রিনে দেখছেন আপনারা, তারা প্রকাশ করেছেন একটি রিসেন্ট কনজিউমার সার্ভে। ওকে, তারা বলছেন যে এটি প্রকাশ করেছে 3 দিন আগে, অন ডিসেম্বর 3 দিন আগে, অর্থাৎ টিউসডে অর ওয়েডনেসডে, সামথিং লাইক দিস। তারা বলছেন যে চলুন পরবর্তী দেখে নেই। তারা বলছেন যে ইউএস হাউস হোল্ড, অর্থাৎ আমেরিকা যারা আমরা আছি, আমাদের যে গৃহস্থালী যারা আছে, পরিবারগুলো আছে, আমেরিকান হাউস হোল্ড, তারা ভালো ফিল করছেন, আশাবাদী ফিল করছেন, দে আর ফিলিং বেস্ট অ্যাবাউট দেয়ার ফাইন্যান্স। তাদের অর্থনৈতিক অবস্থার ব্যাপারে তারা বেশ আশাবাদী এবং বেশ সামনের দিকে তাকিয়ে আছেন। দে আর লুক ব্রাইট গত 5 বছরের তুলনায়। এটি সার্ভে বলছে, আমার কথা নয়। সো চলুন এই পরবর্তী যেটি আছে স্ক্রিনে দেখব। এইটি হচ্ছে হাউস হোল্ড অপটিমিজম, আশাবাদ কতখানি আছে রিগার্ডিং পিপলস ফাইন্যান্স, আপনি যে আমাদের সবার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনসে। তো এটি হচ্ছে তার একটি ব্যাপার। এটি দেখা যাচ্ছে যে মানুষের আশাবাদ পজিটিভ, উপরের দিকে আছে। তারা বলছেন যে গত 5 বছর হচ্ছে তারা ভালো আছেন। আপনারা জানাবেন আপনারা কোথায় আছেন, কেমন আছেন, এই আপনারা কি তাই মনে করেন কি? সো এসেনশিয়ালি এই রিপোর্টটি বলছে যে আমেরিকানস আর মোর অপটিমিস্টিক অ্যাবাউট দেয়ার ফাইন্যান্স সিচুয়েশন। তারা বেশ আশাবাদী যে তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বেশ ভালো এবং আগামীতে আরও ভালো হবে। সো ট্রু অর ফলস আমি জানি না, আমার ওপিনিয়ন এখন আমি বলবো না, আমি জানতে চাই আপনারা কি বলেন। ওকে, এই হচ্ছে এখনকার এই ইনফ্লেশন রিপোর্ট। নাও আই এম গোইং টু গো ইনটু ভেরি ইম্পর্টেন্ট সিনারিও, যেটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। আমাদের একটি বড় পরিবর্তন এসেছে I-485 যেটি আছে সেটির ব্যাপারে, এবং আমি মনে করি যে এটি এখন সবার জেনে নেওয়া উচিত। কারণটা কি? ভেরি সিম্পল। ওয়াই ইজ দিস হ্যাপেনিং? ওকে, সো 485 যেটি আছে, আমরা যেটি বলে থাকি 485, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। সো এটি নিয়ে আমরা ডিসকাস করব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি আপনি বা আপনার পরিবারে অন্য কেউ ফাইলিং ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, আপনাকে এটি জানতে হবে এবং এটি অনেক বড় চেঞ্জ। সো আপনি তৈরি হয়ে যান, অনেক বড় চেঞ্জ আসছে। ওকে, অ্যান্ড অফকোর্স ওয়ার্ক পারমিট চেঞ্জ আছে, দ্য ওয়ার্ক পারমিট চেঞ্জ, এবং এইটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে জানতে হবে যে কেন এটি গুরুত্বপূর্ণ। আপনারা অলরেডি বুঝতে পারছেন কেন এটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক পারমিট থাকা। ইট ইজ মেইনলি যারা আছেন বিভিন্ন স্টেটে, নিউ ইয়র্কের স্টেটের কথা একটু ভিন্ন, তারপর আমি বলবো বিভিন্ন স্টেট আছে। আপনারা জানেন যে অনেক স্টেট আছে যেখানে আপনাকে একটা ভ্যালিড স্ট্যাটাস থাকতেই হবে, অথবা কোনো কিছু আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার ওয়ার্ক পারমিট করেছেন, আপনার পেন্ডিং অবস্থায় থাকতে হবে। যদি আপনি ড্রাইভার্স লাইসেন্স করতে চান অথবা রিনিউ করতে চান, আপনাকে দেখাতে হবে যে আপনার ওয়ার্ক পারমিট আছে অথবা ইটস পেন্ডিং সামথিং থাকতে হবে, যাতে করে আদারওয়াইজ ওই সমস্ত স্টেট যারা থাকেন তারা আপনাকে ড্রাইভার্স লাইসেন্স দেবেন না। সাম স্টেটস উইল নট ইস্যু ইউ ড্রাইভার্স লাইসেন্স, অ্যান্ড অনেক ক্ষেত্রে ড্রাইভার্স লাইসেন্স থাকলেও সেটা এক্সটেন্ড করবেন না। এই সমস্ত কারণে এই আনএমপ্লয়মেন্টের যে এমপ্লয়মেন্ট অথরাইজেশন ওয়ার্ক পারমিট যেটি আছে সেটি দরকার। সো আপনি যখন এটি দেখাতে পারবেন না ওই সমস্ত স্টেটে, স্পেশালি ওয়ার্ক পারমিট, তারা এটি কিন্তু দে ডোন্ট লাইক ইট অ্যান্ড আপনারা এটা রিনিউ করতে পারবেন না। সো এটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে। ইফ ইউ হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট, ইটস অ্যামেজিং। আপনার থাকলে কোনো সমস্যাই নেই, যদি না থাকে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো ফাইলিং ফর, আপনি যদি
এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এমন অবস্থায় আপনি ফাইল করেছেন, হ্যাঁ, এইটাও চলবে। এক্সপায়ারিং অর এক্সপায়ার্ড কার্ড আপনার কাছে থাকতে হবে এবং আপনি দেখাতে হবে যে আপনি একটি ফাইল করেছেন, ফাইলিং রিসিট এবং এক্সটেনশন ওয়ার্ক পারমিটটা অন টাইমে থাকতে হবে। অথবা আপনি যে ফাইল করেছেন এই রিসিটটি আপনার কাছে আছে এবং আপনার পারমিটটা এখনও এক্সপায়ার্ড হয় নাই, আর এক্সপায়ার্ড হয়ে গেলেও কিছু যায় আসে না, আপনার এই দুটি থাকতে হবে। ইয়োর ওয়ার্ক পারমিট আপনি দেখাতে হবে যে আপনি অন টাইমে ফাইল করেছেন রিনিউর জন্যে। অ্যান্ড এটি যখন দেখাবেন আপনি নিউ ইয়র্ক স্টেট বলেন, বাইরের স্টেটে বলেন, আপনার কাজটি যাবে না। দিস ইজ এ নিউ রুলিং। আপনি যদি ওয়ার্ক পারমিট হাতে নাও এসে থাকে, আপনি আপনার কাজ হারাবেন না। টেক ইট টু কনসিডারেশন। আপনি একটা জিনিস মনে রাখবেন যে দ্য নেক্সট ইয়ার এই জিনিসটি যেটি আছে এইটি কিন্তু আগামী বছর আরেকটু জোরালোভাবে আসবে, কারণ আগামী বছর দ্য রিয়েল আইডি ফাইনালি মানে চলে আসছে, ইটস ইন এফেক্ট। সো দ্য রিয়েল আইডি, আপনারা জানেন যে রিয়েল আইডি হচ্ছে মেইনলি সবার জন্য প্রযোজ্য না, কিন্তু আমেরিকার ভিতরে যারা প্লেনে ট্রাভেল করেন, স্পেশালি ফেডারেল বিল্ডিংয়ে যান, তাদের জন্যে রিয়েল আইডি থাকতেই হবে। ড্রাইভার্স লাইসেন্সটা হতে হবে রিয়েল আইডি, কারণ অ্যাকর্ডিং টু রিয়েল আইডি ল আপনি ভ্যালিড, আপনার ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ভ্যালিড ইমিগ্রেশন স্ট্যাটাস, রিয়েল আইডির একটা বড় কথা হচ্ছে যদি আপনার ভ্যালিড ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকে, আপনি অ্যান্ড ক্যানট শো দ্যাট আপনার ড্রাইভার্স লাইসেন্স যেটি আছে এটা ফেডারালি অ্যাপ্রুভড, আপনি কি করতে পারবেন না, কোনো প্লেনে ডোমেস্টিকলি কোনো প্লেনে বোর্ড করতে পারবেন না, অর্থাৎ চড়তে পারবেন না, দেয়া হবে না আপনাকে। আপনি কোনো ফেডারেল বিল্ডিংয়ে যেতে পারবেন না, আপনি কোনো কোর্টে যেতে পারবেন না, ইভেন USCIS এর বিল্ডিংয়েও আপনি যেতে পারবেন না। সো দিস আপডেট, দিস ইজ রিগার্ডস টু দ্য ভ্যালিডিটি অফ দ্য ওয়ার্ক পারমিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরিবর্তনটা কোথায় আসছে? পরিবর্তনটা হচ্ছে আপনারা যারা ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে বা যাচ্ছে, আপনারা যারা ফাইল করেছেন, ইন মোস্ট কেসেস ওয়ার্ক পারমিট রিনিউয়াল 540 দিনের জন্য অটোমেটিক এক্সটেন্ড করা হবে অটোমেটিকলি। দের ইজ এ ওয়ার্ক প্রভিন্স যেটা বলে থাকেন, দ্যাট ফাইল ফর রিনিউয়াল, যারা ফাইল করেছেন অক্টোবর, এখনও ধরেন আপনি অক্টোবরের 27 তারিখ 2023 সালের পরে ফাইল করেছেন, কিন্তু এখন আপনি পেন্ডিং রয়ে গেছে, আপনি স্টিল এই নতুন আইনের মধ্যে পড়বেন, উইচ ইজ গুড ফর ইউ। অথবা আপনি ফাইল করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন এপ্রিলের 8 তারিখ এই বছর 2024 সালের পরে, আপনিও এই রুলের মধ্যে পড়বেন। যারা ফাইল করেছেন আফটার April 8, 2024, তারা উইল ফিল আপ টু September 30, 2025 পর্যন্ত সময় পাবেন। ওকে, সো নট এভরি চেঞ্জ, আমি আরও সহজে বলবো, কিন্তু এই টেকনিক্যাল কথাগুলো এভাবে বলতে, নট এভরি ক্যাটাগরি, সব কয়টি ক্যাটাগরির ওয়ার্ক পারমিট না। তার কারণ আপনারা জানেন ইন দ্য ইউনাইটেড স্টেটস ওয়ার্ক পারমিট হ্যাজ ভেরিয়াস এলিজিবিলিটি গ্রাউন্ড, অনেকগুলি সেকশন আছে। তার মধ্যে যেটি আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেই কয়েকটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তার মধ্যে যেটি পড়ছে সেটি হচ্ছে C8 হচ্ছে অ্যাসাইলাম পেন্ডিং যাদের আছে কেস, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। C9 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যাদের আছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অ্যান্ড নাম্বার অফ আদার্স, আরও বেশ কয়েকটি আছে, সেটি আমি পরবর্তী আরেকটি অনুষ্ঠানে তুলে ধরবো। দিস ইজ দ্য নিউ ল। নাও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। ইট ইজ এই মুহূর্তে এফেক্টিভ এই মুহূর্তে কিকিং হচ্ছে 30 days ফ্রম নাও, 30 দিন পরে, এখন থেকে 30 দিনের কম সময়, জানুয়ারি 10, 2025 এটি অ্যাকচুয়ালি বলবৎ হবে অ্যাজ এ রুল হিসাবে তারা ঘোষণা করেছেন ডিসেম্বরের 10 তারিখে। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট নাও, দিস ইজ এ বিগ এক্সটেনশন। আপনি যদি ভ্যালিড ওয়ার্ক পারমিট না থেকে থাকে, আপনি অ্যাপ্লাই করেছেন, ইটস এ হিউজ এক্সটেনশন। এর মধ্যে আপনার কাছে অ্যাপ্রুভাল চলে আসা উচিত। চলো, আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনি দেখা গেল যে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে। আমরা ধরে নেই যে আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হচ্ছে 3 মাস পরে এখন থেকে। আপনি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাইয়ের একটা প্রমাণ থাকবে, আপনার কাছে একটা রিটার্ন রিসিট এসেছে যে আমরা তোমার কাগজটি পেয়েছি, এইটির প্রমাণ থাকা পর্যন্ত আপনি 540 days 540 দিন পর্যন্ত আপনি সেফ। আপনার এমপ্লয়ার আপনাকে ফায়ার করতে পারবেন না, কাজ থেকে বের করে দিতে পারবেন না। দিস ইজ এ USCIS রুল, দিস ইজ এ ফেডারেল রুল। আপনি ভ্যালিড, আপনি ড্রাইভার্স লাইসেন্স এক্সটেন্ড করতে পারবেন, আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। 540 দিনের মধ্যে আপনার আসলে ওয়ার্ক পারমিটটা ফেরত চলে আসা উচিত। আর এত সময় লাগে না, অনেক কম সময়। যদি কোনো কারণে আটকে যায়, 540 দিন পর্যন্ত ইউ আর গুড। অ্যানাদার ইম্পর্টেন্ট চেঞ্জ, এবং আমি মনে করি দিস ইজ হিউজ চেঞ্জ।
মানে এটা কতবারই চেঞ্জ আমি আসলে বুঝিয়ে বলা খুব দরকার, স্পেশালি যারা গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করছেন। দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট ফর পিপল হু আর অ্যাপ্লাইং ফর গ্রিন কার্ড। সো এই ইম্পর্টেন্ট চেঞ্জটি হচ্ছে I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। ওকে, এটি 5 পাতার একটি ফর্ম ছিল, এখন এটি বেড়ে দাঁড়িয়েছে 24 পাতার একটি ফর্ম। আপনি কি বুঝতে পারছেন? 5 পেজেস, 5 পাতা থেকে 24 পাতা লম্বা একটি পেজে তৈরি হচ্ছে। এভরি টাইম USCIS যদি কখনো চেঞ্জ করে তাদের ফর্ম ম্যাজিক্যালি বিরাট আকার বাড়তে থাকে, কখনোই কমেনি, আমি কখনোই দেখিনি কমতে। ওকে, ভেরি ইন্টারেস্টিং, বাট হাউ দে ডু ইট আই ডোন্ট নো। এনিওয়ে, দ্য ফর্ম ইজ 24 পেজেস লং। আপনি বুঝতে পারছেন যে আপনার গ্রিন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবেন, এখন এটি 24 পাতার। মেইন চেঞ্জেস, অনেকগুলো চেঞ্জ তারা করেছেন, অনেক পরিবর্তন এনেছেন, বাট বড় কয়েকটি পরিবর্তন এসেছে, যেটি তারা বলছেন এলিজিবিলিটি গ্রাউন্ড, যেই কারণে আপনাকে গ্রহণ করা হবে, দেয়া হবে, এটি এই গ্রহণের কারণগুলি কি সেইটি। ওকে, আপনি যদি নিজে করে থাকেন, আমি সাজেস্ট করি না, এটি এখন অত্যন্ত কমপ্লেক্স হয়ে গেছে, আপনাকে একজন অ্যাটর্নির কাছে যেতেই হবে। সো আপনাকে খুব প্রিসাইসলি, খুব সূক্ষ্মভাবে আপনাকে এখন এই ফাইলিং ফর অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসটি করতে হবে। যারা অ্যাটর্নি আছেন, দিস ইজ নট অ্যান ইস্যু, তারা এটি ভালো করে জানেন। ইফ ইউ আর নট অ্যান অ্যাটর্নি, আপনি নিজে নিজে করছেন এবং আপনি যদি মিস্টেক করেন, এখানে ভুল করে থাকেন, এই লং এলিজিবিলিটি লিস্ট তারা তৈরি করেছেন। আমি জানি না কি হবে, আই ডু নট নো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস, কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অজুহাত খুঁজবেন কীভাবে কোনো কিছু ডিনাই করে দেওয়া যায়। দিস ইজ দ্য অনলি রিজন দ্যাট আই ক্যান কাম আপ। আমি একটি কথা চিন্তা করতে পারি, অন্য কোনো কথা না। যদি ডিনাই না করবেন, ডিলে করবেন। সো আপনি যদি নিজে করে থাকেন, ইউ হ্যাভ টু বি ভেরি প্রেসাইজ, একেবারে প্রেসাইজ হতে হবে, আর না হলে কিন্তু আপনি অনেক সময় নষ্ট হবে। হয়তো পেয়ে যাবেন পরবর্তীতে, কিন্তু অনেক সময় দেরি হতে পারে, ডিনাইও হতে পারে। ইভেন ইফ ইটস এ মিস্টেক, ভেরি অবভিয়াস, খুব পরিষ্কার, যেটি দেখতে মিস্টেক, যেটা দেখলে মনে হবে এটা একটা মিস্টেক হয়েছে, যিনি দেখছেন তিনিও হয়তো জানবেন ইটস এ মিস্টেক, ইট কুড বি এ ফিল্ড ফর ডিনায়াল। একটি জায়গা তৈরি করলেন আপনি যাতে আপনার কেস ডিনাই হতে পারে। সো দ্য ফর্ম এখন যেটি আছে নতুন, সেটি আপনাকে জিজ্ঞাসা করছে অনেক কিছু। তার মধ্যে আরেকটি ধারা আমি দেখলাম, যদি আপনি ফাইল করেন বা আপনি একটা অ্যাপ্রুভড I-140 আছে, I-140 এমপ্লয়মেন্ট বেসড যেটি আছে লেবার সার্টিফিকেশনের জন্য, সেটি যদি হয়ে থাকে, মনে করেন আপনার কোনো একটি কোম্পানি আছে, যে কোম্পানি আপনার জন্য করেছে এবং আপনার এটি অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু ওই কোম্পানি আপনার কোনো একটা ফ্যামিলি মেম্বার ওন করে। ইফ এ ফ্যামিলি মেম্বার হ্যাজ ইন্টারেস্ট অর ওনারশিপ ইন দ্যাট কোম্পানি, যে কোম্পানিটিকে আপনাকে স্পন্সর করেছে, সেই কোম্পানিতে আপনার কোনো ফ্যামিলি মেম্বার ওন করে সেটি, অথবা আপনার তার কোনো অংশীদারিত্ব আছে, এখানে বেশ গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট মেম্বারশিপ আছে, খালি ওনারশিপ হলে না, যদি নাও থাকে অংশীদারিত্ব থাকে, তাহলে এবং ওই কোম্পানি আপনাকে স্পন্সর করছে, দুঃখিত, আপনাকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আমরা যদি আমি চাই এটি যদি স্ক্রিনে দেখানো সম্ভব হয় এখন, দিস ইজ দ্য ফর্ম, দিস ইজ দ্য আপডেট I-485 এর কথা যেটি বলছিলাম। এখানে আমি আপনাদের জন্য হাইলাইট করে রেখেছি, যারা পরবর্তীতে দেখবেন, টেলিভিশনে দেখবেন অথবা মোবাইলে দেখে একটু বড় করে দেখে নিন, থামিয়ে আপনাকে দেখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, আপনাকে অ্যান্সার করতে হবে যে এই যে ফ্যামিলি মেম্বার যিনি আপনাকে ওই কোম্পানির অন্তর্ভুক্ত, তার স্ট্যাটাস কি, তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কতখানি, কেন আমি জানি না, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। দ্য ফর্ম আরও জিজ্ঞাসা করছে আপনাকে, দ্য ফর্ম অলসো অ্যাস্ক ইউ টু অ্যান্সার ওয়েদার অর নট, আপনি এখানে, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান আমি হাইলাইট করেছি নিচে এই ফর্মে আরেকটি জায়গায়, এবং এটি এমপ্লয়মেন্ট না হলেও I-485 যারা অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে এখন জিজ্ঞাসা করা হবে যে আপনি কি কোনোভাবে পাবলিক চার্জের সাবজেক্ট হবেন কিনা, অর্থাৎ আপনি কি কখনো এই গ্রিন কার্ড পাওয়ার পরে সরকারি অ্যাসিস্ট্যান্স নেবেন কিনা, যেটি পাবলিক চার্জ নামে খ্যাত। ভেরি ইম্পর্টেন্ট, পাবলিক চার্জ স্পেশালি ইটস এ রুল, ইট ইজ এ রুল। আপনাদের সবারই মনে থাকার খুব বেশি হইচই ফেলেছিল যখন প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট ছিলেন, তার ফার্স্ট টাইম যেটি ছিল,
2016 during the first Trump administration. পাবলিক চার্জ আপনাকে মনে রাখতে হবে, রিমেম্বার তখন সেই সময় তারা একটি নতুন ফর্ম তৈরি করেছেন। আজকে যে ফর্মটা আপনারা দেখছেন এটি এখন 24 পেজ, 10 দিন আগেও যেটা ছিল 5 পাতা লম্বা, তার চেয়েও অন্য একটি ফর্ম তারা তৈরি করেছিলেন। দে অ্যাকচুয়ালি কেম আপ উইথ এ নিউ ফর্ম ব্যাক দেন, ভেরি লেন্থি, বেশ লম্বা চড়া ছিল হয়, এবং দ্যাট ওয়াজ ইন ডিটেল। ওখানে বেশ কিছু ডিটেলস ছিল যেখানে আপনাকে জিজ্ঞেস করতো আপনার অ্যাসেট কি, আপনার সম্পদ কি, আপনার এডুকেশন কি, আপনার ইংলিশ বলার ক্ষমতা কত দূর আছে বা দক্ষতা কতখানি, অনেক অনেক এরকম প্রশ্ন ছিল। সো দিস ইজ দ্য আপডেট যারা দেখছেন 485। সো আপনারা যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন বা করবেন বলে চিন্তাভাবনা করছেন, পাবলিক চার্জ মূলত আমি বলবো না ইটস অফিসিয়ালি ব্যাক, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন তারা, কিন্তু বেসিকলি পাবলিক চার্জ ইজ ব্যাক। অর্থাৎ আপনি যদি তারা যদি মনে করে যে আপনি গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট নেবেন, ফেডারাল অর স্টেট, আপনাকে খুব কেয়ারফুল হতে হবে। ওকে, সো it has some question about public charge and now they would like to answer those questions. আপনাকে এই কোশ্চেন করতে হবে। সো if আপনাকে বলতে হবে are you a subject to the public charges? আপনি যদি না বলেন সেখানে আরেকটি অংশ জুড়ে দিয়েছেন তারা। যদি বলেন নো আই এম নট, ইফ তার বলবেন ইফ নট, তখন তারা জিজ্ঞেস করছে ওয়াই নট। প্রথমে যদি আপনি বলেন যে আমি সাবজেক্ট চার্জ নিয়েছি, আপনি স্বীকার করে নিন এই। আপনি যদি বলেন না আমি কখনো নেইনি এবং আমি ভবিষ্যতেও নিব না কখনো, তখন আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন আপনি এটা মনে করছেন। অ্যাগেন ভেরি ইন্টারেস্টিং, কারণ এই ফর্মে অনেক কিছু দেওয়া আছে, কলস ফর মেনি লিগাল কনক্লুশন, অর্থাৎ তারা আগে থেকেই যে প্রশ্নটি জিজ্ঞাসা করছেন তার উত্তর অনেকখানি তাদের জানা আছে এমন একটি ভাব। সো আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ রিয়েলি স্ট্রেঞ্জ, টু বি অনেস্ট উইথ ইউ, ভেরি স্ট্রেঞ্জ, অ্যান্ড দ্যাট ইজ it's going to cause some serious issues, really serious issues. So আপনারা যারা এটি দেখছেন আজকের প্রোগ্রামটি, and if you are working without an attorney, আপনি নিজে নিজে সব কিছু করছেন, কোনো অ্যাটর্নি আপনার নেই সাথে, সব কিছু কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। ইটস গেটিং মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড আপনার জন্য, একজন সাধারণ মানুষের জন্য। অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স ইন দিস ফর্ম, এই ফর্মে সব কিছু উত্তর দেওয়ার জন্য এটা খুব কমপ্লেক্স। এটি ছিল 5 পাতার, এখন হয়েছে 24 পাতার। সো আই ডু নট নো আমি আপনাদেরকে কি বলে এই ব্যাপারটিতে বোঝাবো, বাট আমার কাছে মনে হয়েছে দিস ইজ ডিসেম্বর, আজকে 13 তারিখ, এটি প্রকাশিত হয়েছে ডিসেম্বরের 10 তারিখে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে আরও দূরভিসন্ধি আছে, যেটি আমাদের আর সবার পরিষ্কার করে বোঝা উচিত এবং জানা উচিত, না হলে আরও বিপদ আছে। এই কারণটিতে আমার মনে হলো যে দেয়ার আর ইস্যুস যেখানে আপনাকে কেয়ারফুল হতে হবে। কাদেরকে? ইভেন ইফ ইউ আর সিটিজেন অ্যান্ড ইফ ইউ, আপনার যদি সিটিজেনশিপও থাকে এবং আপনার ঘাপলা আছে কোথাও, অথবা আপনার গ্রিন কার্ড আছে কিন্তু আপনার ঘাপলা আছে, আজকের এই অংশে আমি তুলে ধরতে চাই, আপনার যদি গ্রিন কার্ড থেকেও থাকে, 10টি কারণে আপনি গ্রিন কার্ডটি হারাতে পারেন অথবা তারা ফেরত নিয়ে যেতে পারে। 10টি কারণে আমি 10টি কারণ উল্লেখ করব এবং প্রতিটা ব্যাখ্যা করার চেষ্টা করব। অনেক কিছু শোনার পর আপনাদের কাছে মনে হবে যে না, দেয়ার আর সাম থিংস উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট। যদি আপনি মনে করেন আপনি এই গ্রুপের মধ্যে কোথাও পড়ে যাচ্ছেন, ইন দিস টেন্স সিচুয়েশন, সম্ভাবনা খুব বেশি যে USCIS আপনার গ্রিন কার্ড নিয়ে যেতে পারে, এমন সম্ভাবনা তৈরি হতে পারে। দ্যাট মিনস সেটা যদি হয়, ইউ উইল নো লঙ্গার বি অ্যালাউড টু লিভ ইন দ্য ইউনাইটেড স্টেটস। আপনি ইউনাইটেড স্টেটসে তখন থাকতে পারবেন না, কাজও করতে পারবেন না লিগালি। আরেকটি ব্যাপার তারা জুড়ে দিয়েছেন সেখানে, যদি সেটি আপনার ক্ষেত্রে প্রমাণিত হয় তাহলে আপনার ফ্যামিলি মেম্বারকেও তারা ইনভেস্টিগেশন করবেন। এনি ফ্যামিলি মেম্বার্স হু হ্যাভ রিসিভড, এবং আপনার মাধ্যমে যারা গ্রিন কার্ড পেয়েছেন তাদেরকেও এই পরিস্থিতির মুখে পড়তে হবে। সো anybody who have received the green card through you also going to be at risk. তারাও রিস্কে থাকবে losing their green card status.
এবং সেটি যদি হয় তখন তারা সেই সমস্ত কেসে তারা রিমুভাল প্রসিডিং শুরু করে দিবেন। সো এটি আপনার জন্য, আমাদের জন্য, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেশ সময় ব্যয় করে আপনাদের জন্য এটি তৈরি করেছি। আমি একে একে আপনার কাছে তুলে ধরবো যে 10টি কারণ আপনি স্ক্রিনে দেখছেন। আমি চেষ্টা করবো একটি একটি করে সব কিছু তুলে ধরার জন্য। সো প্রথমটি আমরা যদি যাই, স্টেইং আউট অফ ইউনাইটেড স্টেটস ফর টু লং, যেটি আপনার স্ক্রিনে দেখছেন এখন। আপনি আমেরিকার বাইরে থাকেন, আপনার গ্রিন কার্ড আছে, আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনি আমেরিকার বাইরে অনেক সময় থাকেন। আমরা সবাই জানি যে গ্রিন কার্ড হোল্ডাররা যে কোনো সময় ইন্টারন্যাশনালি ট্রাভেল করতে পারেন এবং আপনি লোকাল এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলে কোনো বাধা বিপত্তি নেই। ইউ আর অ্যালাউড টু লিভ দ্য ইউনাইটেড স্টেটস যখন ইচ্ছা তখন, আপনি যখন গ্রিন কার্ড থাকবে। কিন্তু যদি আপনি এখান থেকে বাইরে থাকেন বেশি, আপনি যদি খুব বেশি সময় বাইরে থাকেন, টু লং, তাহলে আপনি কিন্তু রিস্কে থাকবেন আপনার গ্রিন কার্ড এলপিআর যেটি আছে এই স্ট্যাটাসটি হারানোর ক্ষেত্রে। জেনারেলি স্পিকিং, আপনার ট্রিপ যদি 6 মাসের কম হয়ে থাকে, আন্ডার 6 মান্থস, আপনার কোনো কারণ নেই এই চিন্তা করার। ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট যদি আপনার ট্রিপগুলি দেশের বাইরে, আমেরিকার বাইরে হয়ে থাকে 6 মাসের কম সময়ে। বাট আপনার ট্রিপগুলি আমেরিকার বাইরে যদি হয়ে থাকে 6 মাস কিন্তু আন্ডার 12 মান্থস, 6 মাসের উপর এবং 12 মাসের নিচে, তাহলে আপনাকে অ্যাডিশনাল অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। কাদের মাধ্যমে? যখন আপনি ফেরত আসবেন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোলের কাছে, যখন আপনি রিটার্ন করবেন, তারা অনেক প্রশ্ন করবে আপনাকে। আমি কিছু আপনাদের জন্য দিয়ে দিয়েছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। দে উইল অ্যাস্ক কোয়েশ্চেন অ্যাবাউট আ পারপাস। আপনার কী পারপাসে আপনি বাইরে ছিলেন এতদিন? এত লম্বা কেন হলো আপনার ট্রিপটা? আপনি কোথায় কাজ করেন? আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি? আপনি এতদিন বাইরে ছিলেন, আপনি কি হাওয়া খেয়েছিলেন? আপনি কোথায় কাজ করেন? কিভাবে চলেন? আপনার আমেরিকাতে আছে কে? তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? এবং এর মাধ্যমে তারা অন্যান্য জিনিসও শুরু করবেন জিজ্ঞাসা করা, আপনার কোনো অতীতে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল কিনা, এই সমস্ত ব্যাপার তারা জুড়ে দেওয়ার চেষ্টা করবেন। কি কারণে? শুধু একমাত্র কারণে যে আপনি দেশের বাইরে ছিলেন মোর দেন 180 দিন, 6 মাসের বেশি, উইদাউট রিটার্নিং, ফেরত আসেননি। কিন্তু যদি আপনার ট্রিপটি 12 মাস অতিক্রম করে যায়, ইফ ইউর ট্রিপ ইজ বিয়ন্ড 12 মান্থস, তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি এখন গ্রিন কার্ড লুজ করবেন। আপনার যে গ্রিন কার্ড রেসিডেন্সি স্ট্যাটাসটা আছে অটোমেটিকলি চলে যাবে। ওয়ান অফ দ্য ওয়েজ টু অ্যাভয়েড, যেভাবে এটি অ্যাভয়েড করার একটি উপায় আছে, সেই উপায়টি হচ্ছে এরকম। ওকে, পরবর্তী যদি আমরা দেখি স্ক্রিনটি, ওকে ওকে, আমি আগের স্ক্রিনে একটু ফেরত যেতে চাই। আচ্ছা, এই যে কথাটি বললাম 12 মাস, এই 12 মাসের যদি আপনি বাইরে থাকেন উইদাউট এনিথিং, কোনো কিছু না বলে, তাহলে আপনি বিপদে আছেন। কিন্তু একটি উপায় এটি অ্যাভয়েড করা যেতে পারে। আপনাকে অ্যাপ্লাই করতে হবে সামথিং যেটিকে বলা হয়ে থাকে রি এন্ট্রি পারমিট। কিন্তু কখন করবেন? আপনি বাইরে যেয়ে করতে পারবেন না, আপনাকে এখান থেকে রি এন্ট্রি পারমিট নিয়ে বেরোতে হবে। আপনি আমেরিকাতে থাকা অবস্থায় রি এন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। যখন এটা চলে আসবে অ্যাপ্রুভড হয়ে, তখন আপনি বাইরে থাকতে পারেন লঙ্গার দেন 1 ইয়ার, 1 বছরের বেশি, বছরের পর বছর নয়, 1 বছরের বেশি। তারপর আরেকটি কারণে তারা ডিনাই করতে পারেন যে আপনার যথেষ্ট, যেটি আপনার স্ক্রিনে দেখছেন, যথেষ্ট ফ্যামিলি টাইজ নাই আমেরিকাতে। ওকে, শো এনাফ টাইজ ইন দ্য ইউএস, ইউ ডোন্ট হ্যাভ, আপনার যদি না থাকে এটি পসিবল, সম্ভাবনা আছে যে আপনি আপনার পার্মানেন্ট স্ট্যাটাসটা লুজ করতে পারেন। কেন? আপনি দেখাতে পারেন না আপনি দেশের বাইরে থাকছেন অনেক দিন, কিন্তু আপনার কোনো এখানে কিছু নেই, আত্মীয়স্বজন নেই, কিছু নেই, আপনার কোনো বন্ধন নেই আমেরিকাতে। ইভেন আপনার যে ট্রিপে যাচ্ছেন, এখানে যদি 6 মাসের বেশি নাও থাকেন, 6 মাসের ভিতরে ফেরত আসেন, কিন্তু আপনার আসলে রিয়েলি এখানে ফেরত আসার কোনো কারণ নেই। আপনার কোনো ফ্রেন্ডস নেই এখানে, আপনার কোনো ফ্যামিলি নেই এখানে, আপনার কোনো ছেলে নেই, মেয়ে নেই, কিছু নেই। ফর এক্সাম্পল, আপনার মানে অনেক কিছুর কোনো সম্পর্ক নেই। দ্য ইমিগ্রেশন there is no ties that immigration does want to see। আপনি তখন দেখাতে হবে যে আপনি কেন বারবার যাচ্ছেন, বেকার ফেরত আসছেন।
আপনার আপনার বাসা কোথায়, আপনার বাসার লিজ আছে কিনা, আপনার কোনো ফিক্স রেসিডেন্সিয়াল জায়গা আছে কিনা আমেরিকাতে, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কোথায়, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কোথায়, আপনার কি এখানে কোনো কাজ আছে কিনা, আপনি কি অ্যাক্টিভ কোনো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন কিনা, আপনার কোনো কাজের জন্য প্রফেশনাল কোনো টাইজ আছে কিনা তাদের সাথে, কোথাও আপনি কোনো কাজ করেন, কোথায় করেন না করেন, মানে কোনো কাজ আপনি করেন কিনা রেগুলারলি, যার মাধ্যমে আপনি রেগুলার পে চেক পেয়ে থাকেন, এটা কি W2-তে আসে, এটা কি 1099-তে আসে, যদি ফ্যামিলি টাইজ থেকে থাকে অথবা করে আপনি কি কোনো ছেলে মেয়ে এখানে আছে কিনা, আপনার আত্মীয় স্বজন বলতে আপনার ওয়াইফ এখানে, আপনি যদি ছেলে হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকলে হাজব্যান্ড এখানে আছে কিনা, যদি আপনি এই সমস্ত প্রুফ USCIS-কে বর্ডার পেট্রোলের সময় দেখাতে না পারেন, আপনাকে আরও বেশি প্রশ্ন করা হবে, আরও বেশি প্রশ্ন করা হবে, এবং পটেনশিয়ালি আপনার গ্রিন কার্ডটি তারা নিয়ে যেতে পারে। এটি অনেকেই করে থাকেন আমি জানি, কিন্তু এখন আপনাকে বুঝে শুনে চলতে হবে। ইউ হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস। আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে যখন অনুষ্ঠান করছিলাম তখন বলছিলাম যে কী হতে যাচ্ছে সামনে, একজন কমেন্ট করেছিলেন যে আমি হয়তো ভীতি সঞ্চার করছি বা না জেনে বলছি, এরকম একটি কিছু। নো, আমরা ইনভেস্টিগেশন করি, অনেকের সাথে কথা বলি, USCIS-এর নতুন ফর্মুলেশন, রুল চেঞ্জেসগুলো দেখি, রুল আপডেট দেখি, তারপর আমাদের অভিমত দিই। ওকে, দ্য নেক্সট থিং সেটা হচ্ছে আপনি আপনার গ্রিন কার্ড হারাতে পারেন, স্পেশালি নাওয়াডেজ যদি আপনার কোনো ক্রিমিনাল কনভিকশন থাকে, অর্থাৎ আপনি ক্রাইম করেছেন এবং আপনি স্বীকার করে নিয়েছেন, এবং তাহলে কিন্তু USCIS is not going to revoke your green card status. আপনি মনে রাখবেন USCIS নর্মালি ছোটোখাটো কোনো অপরাধের জন্য আপনার গ্রিন কার্ড নিয়ে যাবে না, সাচ অ্যাজ ড্রাইভিং অর ট্রাফিক ইন্টারাকশন পুলিশের সাথে, ইভেন ফাইল সার্টেন, আপনি কিন্তু এগুলো হয়ে থাকলেও আপনি ওয়েভার ফাইল করতে পারেন, এটা মাপও করে দেওয়া অনেক সময়, এটা দিজ আর নট বিগ ক্রাইমস। ওকে, কিন্তু there are crimes such as drugs, prostitution, theft, minor theft charges, হ্যাঁ টিপিক্যালি যেগুলো থাকে এগুলোর জন্য ওয়েভার নিয়ে রাখাটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য ওয়েভার্স আর রিকোয়েস্টেড অ্যাজ এ গ্রিন কার্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি আপনি যদি গ্রিন কার্ডটা প্রসেসিংয়ে থাকে, আপনি I-485টি ফাইল করেছেন, আপনার জন্য ওয়েভার নিয়ে রাখা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এই দলের অন্তর্গত। বাট জাস্ট বিকজ ইউ হ্যাভ এ গ্রেট গ্রিন কার্ড, আপনার মানে আমি যেটা বলছিলাম যদি প্রসেসে থাকে, হ্যাঁ, কিন্তু যদি প্রসেসে না থাকে, আপনার অলরেডি গ্রিন কার্ড আছে, তার মানে আপনি 100% ফ্রি না। আপনি যে সার্টেন ক্রাইম কমিট করেন, যেটি আপনারা মানে করে থাকেন, যেটা আপনার স্ক্রিনে দেখছেন, তাহলে গ্রিন কার্ডটি আপনার রিস্কে থেকে যাবে। ইউ হ্যাভ এ রিস্ক অ্যাট লুজিং ইউর গ্রিন কার্ড, ইউ আর অ্যাট এ রিস্ক। ফর এক্সাম্পল, in the eyes of USCIS যেগুলো বড় বড় ধরনের অপরাধ মনে করে থাকেন, মার্ডার, রেপ, কিডন্যাপিং, সেক্সুয়াল অ্যাসল্টস, drug charges, most violent crimes, theft or fraud or both, robbery অর্থাৎ ডাকাতি এবং অস্ত্র নিয়ে ঘোরা, carrying a concealed weapon, felony। আরেকটি জিনিস আমার চোখে সবচেয়ে বড়ভাবে পড়েছে, বড় লেগেছে, সেটা হচ্ছে হিট অ্যান্ড রান। এবং হিট অ্যান্ড রানের মাধ্যমে আপনি কাউকে খুব ইনজুরি করেছেন এবং ইনজুরির মাধ্যমে সে পড়ে যাচ্ছে, আপনি পালিয়ে গেছেন। আরেকটি হতে পারে ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, অর্থাৎ DUI যেটিকে আমরা বলে থাকি। যদি হয়ে থাকে, আমি লম্বা লিস্টের উল্লেখযোগ্য কিছু বললাম। এখন এটির মধ্যে যদি আপনি পড়ে থাকেন, ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল। Things are changing. In most cases, having one or more these mistakes, যদি হয়ে থাকে, একটির বেশি হয়ে থাকে, তাহলে অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে আপনার জন্য ইমিগ্রেশন রিলিফ পাওয়ার ক্ষেত্রে। আর যদি কনভিক্টেড হয়ে থাকেন, তাহলে তো মানে স্পেশালি অ্যাগ্রিভেটেড ফ্যালনি, আপনি ভুলে যেতে পারেন অনেক কিছু। অ্যাগ্রিভেটেড ফ্যালনি ইজ আ বিগার প্রবলেম। এটা শুধু গ্রিন কার্ডই না, তখন আপনার ক্রিমিনাল প্রসিডিংও আপনার বিরুদ্ধে হবে। ওকে, তখন আপনাকে আমি বলবো, এইরকম প্রসিডিংয়ে আপনি যদি থেকে থাকেন এই সিচুয়েশনে, ইউ মাস্ট টেক এ ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ভেরি ইম্পর্টেন্ট। ইমিগ্রেশন লয়ার তো লাগবেই, ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনাকে ক্রিমিনাল ডিফেন্স লয়ারও লাগবে। আরেকটি কারণে আপনি গ্রিন কার্ড নিয়ে হারাতে পারেন বা নিয়ে নেওয়া যেতে পারে ইজ, আপনি বিশ্বাস করে না করুন, আপনি যদি ট্যাক্স ফাইল না করেন ঠিক মতো,
ঠিক মতো ট্যাক্স ফাইল করেন। অনেক গ্রিন কার্ড যারা আছেন সিটিজেনশিপ নেন বা নেন না, তারা কিন্তু ট্যাক্সটি ঠিক মতো ফাইল করেন না। আপনি দেশের বাইরে থাকতে পারেন, কিন্তু মেক শিওর আপনি IRS ফর্ম 1040 ফাইল করবেন এভরি সিঙ্গল ইয়ার অ্যান্ড ডিক্লেয়ার অল ইউর ইনকাম। স্পেশালি যাদের গ্রিন কার্ড আছে আপনি কিন্তু মনে রাখবেন যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম, অর্থাৎ আমেরিকার বাইরে যে ইনকাম আছে এটি কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, রিপোর্ট করতে হবে এই আর্নিংটা ফরেন কান্ট্রিজ যেটা আছে দেশের বাইরে। যদি সেটি না করেন তার বিধিনিষেধ এখন তারা যেটি করেছেন $10,000 জরিমানা, অ্যান্ড এটা তারা কনসিডার করবেন এজ এ ফেলেনি। আর যদি তাই হয়ে থাকে, ফেলেনি হয়ে থাকে, এটা প্রমাণিত হয়, দে ক্যান ডিপোর্ট ইউ, আপনাকে তারা ডিপোর্ট করতে পারে। দ্য নেক্সট ওয়ে আপনার গ্রিন কার্ডটি নিয়ে নেওয়া যেতে পারে যদি আপনি, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খুব কেয়ারফুলি দেখবেন। আমরা যদি পরবর্তী স্ক্রিনটা দেখি, ওকে, IRS এর কথা বলে ফেলেছি, পরবর্তী স্ক্রিনে আমি যাবো একটু। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা যেটি দেখছেন, যেই কারণে অনেকে গ্রিন কার্ড হারাতে পারেন, এবং এটি অত্যন্ত সিলি মনে হবে আপনার কাছে প্রথমে। আপনি যদি ফলসলি, মিথ্যাভাবে ক্লেম করে থাকেন যে আপনি US সিটিজেন, এখন বলতে পারেন যে আমি কেন করতে যাবো এটা, কয়েক জায়গায় আমরা কোথায় করি সেটা আমি বলবো। এটাকে কনসিডার করা হয় মোস্ট সিরিয়াস ইমিগ্রেশন ভায়োলেশন, এবং এটির মাধ্যমে যদি কেউ গ্রিন কার্ড থাকে তার গ্রিন কার্ড নিয়ে নেওয়া যেতে পারে, এবং এটিকে ইমিনেন্ট ডিপোর্টেশনের মধ্যে তারা ফেলে দেন। সাম এক্সাম্পল আমি আপনাদের তুলে দেবো। ফলস ক্লেম US সিটিজেনশিপ ইনক্লুডস, আপনি একটা জায়গায় কোনো বক্সে আছে, কোনো ফর্ম আছে, সেখানে চট করে চেক করে দিলেন যে আপনি US সিটিজেন। কোথায় হতে পারে এটা? আপনি যে ফর্মটি ফিল আপ করেন, এমপ্লয়মেন্ট ফর্ম, I-9 ফর্ম, সেখানে আপনি কিছু না দেখে খেয়াল করে চেক করে দিলেন যে আপনি US সিটিজেন, বাট ইউ আর নট, ইউ আর এ গ্রিন কার্ড হোল্ডার। আপনি খেয়াল করেননি, মিস্টেক হয়ে গেছে, বাট করেছেন আপনি। দিস ইজ এ ফেলেনি টাইপ অফ ক্রাইম। আপনি অন্যায়ভাবে রেজিস্টার করেছেন, বলেছেন আমি US সিটিজেন বলে আপনি ভোটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, ভোটার হওয়ার জন্য। ওকে, আরেকটি জায়গায় অনেকে আমি শুনেছি, আমি দেখিনি কখনো, যখন ফেডারেল স্টুডেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেখানে উল্লেখ করতে হয় যে আপনি কি US সিটিজেন কিনা। অনেকে টিক করে দেন যে ইয়েস আই এম এ US সিটিজেন, অ্যাপ্লাইং ফর এ ফেডারেল স্টুডেন্ট লোন অ্যাজ এ US সিটিজেন, অ্যাটেম্পটিং টু অবটেইন US পাসপোর্ট। যদি আপনি অন্যভাবে চেষ্টা করেন পাসপোর্ট নেওয়ার, কোনোভাবে এটা সম্ভব না, আমি জানি না এটা কীভাবে তারা লাইনটি দিয়েছেন। আপনি যদি ডিক্লেয়ার করেন সিটিজেনশিপ ইন অর্ডার টু রিসিভ গভর্নমেন্ট বেনিফিট, কিছু গভর্নমেন্ট বেনিফিট ফর্ম থাকে, তারা জিজ্ঞেস করে আপনি কি সিটিজেন কিনা, কাগজ দেখতে চান না, আপনি চেক করে দিয়েছেন যে আপনি সিটিজেন, যার মাধ্যমে আপনি বেনিফিট পেয়েছেন। এটি যদি হয়ে থাকে শুধুমাত্র ডিপোর্ট না, ইন দিস কাইন্ড অফ পার্মানেন্ট ইনঅ্যাডমিসিবিলিটি, অর্থাৎ আপনাকে ডিপোর্ট শুধু করবে না, আপনি আর কখনোই দেশে ফেরত আসতে পারবেন না, এটি তারা করবেন। এবং ক্রিমিনাল চার্জেসও তারা ফাইল করতে পারেন। তারপরে তো ডিপোর্টেশন প্রসিডিং আছে, মানে ডেফিনেটলি মানে হবে এসব। কাজেই প্লিজ 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 বি ভেরি কেয়ারফুল এখন থেকে যেটি করবেন আপনারা। আচ্ছা, আরেকটি হচ্ছে, আপনি যদি 2 ইয়ার্স কন্ডিশনাল গ্রিন কার্ড থাকে, আপনি ফাইল করেননি I-751 এবং I-751 যেটি আছে, অর্থাৎ এটা রিমুভ করার জন্য, বাট অথবা করেছেন, এটা অ্যাপ্রুভড হয় নাই, অ্যাপ্রুভড হয়নি, ইউ ক্যান লুজ ইউর গ্রিন কার্ড। আপনি যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, ইউ ক্যান লুজ ইট, আপনি এটা লুজ করতে পারেন, আপনাকে না দিতে পারে, এটি একটি ব্যাপার। ওকে, সো মেক শিওর করবেন আপনি I-751 অন টাইমে ফাইল করবেন যাদের কন্ডিশনাল গ্রিন কার্ড আছে, যদি আপনি ফাইলিং জয়েন্টলি উইথ এ স্পাউস হয়ে থাকে। অনেক সিচুয়েশন আছে যে ইউ আর লেট, আপনি লেট হতে পারেন, তো তখন তারা জানতে চায় কী কারণে লেট হয়েছে। আপনার এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস দেখাতে হবে, এই ক্ষেত্রে যে ফ্যামিলি মেম্বার খুবই অসুস্থ ছিল, আপনি দেশের বাইরে ছিলেন যখন আপনার উইন্ডোটি ওপেন হয়েছে অ্যাপ্লাই করার জন্য, অথবা আপনি কি যেই ইনফরমেশন পেয়েছেন USCIS এর কাছে এটি ভুল ছিল, অথবা আপনি বিবাহিত, সবই ঠিক আছে, কিন্তু ইউ আর দ্য ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউজ। এই সমস্ত কারণ দেখিয়ে আপনি এটি থেকে পার পেতে পারেন। আরেকটি ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, আপনি যদি রিসেন্টলি বিয়ে করেছেন অ্যান্ড রিসিভ 2 ইয়ার্স গ্রিন কার্ড, বাট আপনার ফাইলিং উইন্ডোটা কখন শুরু হয়, তাহলে আপনার গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার 90 দিন আগে সময় থেকে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি এর মধ্যে ইতিমধ্যে ডিভোর্স ফাইল হয়ে থাকে, তাহলে আপনার কিছু লাগবে না, আপনার একটা ওয়েভার পেয়ে যাবেন। কিন্তু ওয়েভার পেতে হলে এক্সট্রিম ক্রুয়েলটি অথবা ব্যাটারি অথবা এই ধরনের কিছু বলতে হয় বা লিখতে হয়, প্রমাণ দিতে হয়। হাউএভার মেক শিওর আপনি I-751
যেটি আছে এটি সময় মতো ফাইল করবেন অ্যান্ড এটি ভুলবেন না যদি আপনি সেই দলে হয়ে থাকেন। আরও অনেকগুলি কারণ আছে, সময়ের স্বল্পতার কারণে আমি এটি এখন তুলে ধরলাম না। আমি 6টি উল্লেখ করেছি, হয়তো আগামী সপ্তাহে আরও 4টি উল্লেখ করব, এবং কিভাবে একজন সিটিজেনশিপ কীভাবে কেড়ে নিতে পারেন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটিও আমি তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত শেষ করছি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি। দেখা হবে সেখানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।